শেয়ার বাজারে এই সপ্তাহে সবার মধ্যেই দুটো প্রশ্ন। একটা তো পার্সোনালি আমাকে আপনারা জিজ্ঞেস করছেন যে দাদা গত 2 সপ্তাহ আগে দেখলাম তোমার একটা ভিডিও যে 2027 নাকি ক্র্যাশ আসবে, কিন্তু ভিডিওর ভেতরে গিয়ে দেখলাম যে ক্র্যাশের কথা তো বলেনি, বরং বলছে ক্র্যাশ তো কখনো আসবেই না, বুল রান শুরু হবে 2026-এই, ভালো রকম বুল রান শুরু হবে, আগামী নেক্সট উইক থেকে বুল রান আসতে পারে। আর গত সপ্তাহের ভিডিওতেও সেই বুল রান নিয়েই আলোচনা করেছো। তো দাদা বুল রান তো এলো না, নিফটি দেখো প্রায় রেড ক্যান্ডেলেই ক্লোজিং দিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, ওই 24,700 লেভেল থেকে 24,000 ধারে কাছে পিং পং বলের মতো লাফিয়ে যাচ্ছে। তাহলে বুল রান কোথায় এলো? তো এই প্রশ্নটা নর্মালি তারাই করেছেন যারা আমার গত সপ্তাহের ভিডিও বা তার আগের ভিডিওটা পুরোটা দেখেননি, ওই প্রথমটুকু শুনেছেন, শুনেই তারা ভিডিও থেকে বেরিয়ে গেছেন। এইরকম কমেন্ট তারা করেছেন। ঠিক আছে, চিন্তা নেই, তাদেরও আনসার আমি দেবো, তাদেরও আমি রীতিমতো তাদেরকে বুঝিয়ে আমি বলবো যে অ্যাকচুয়ালি আমি কেন বলেছিলাম বা কী তার থিসাস রয়েছে। আর যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদের আবার একটা ডিফারেন্ট কোয়ারি আছে, সেটাও সেকেন্ড লেভেলের একটা কোয়ারি। সেটা হচ্ছে যে দাদা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট তো বেশ কিছুদিন ধরে রেড ক্যান্ডেল বানাচ্ছিল, তুমি হয়তো বলেওছিলে যে এরকম সিচুয়েশন আসতে পারে, কিন্তু হঠাৎ করে মার্কেটের মধ্যে আবার র্যালি কেন দিতে লাগলো? আবার দেখতে পাচ্ছি গ্রিন, আবার দেখতে পাচ্ছি নিফটি গ্যাপ ওপেনিং হচ্ছে 2-3 দিন ধরে, এইরকম কেন হচ্ছে? তাহলে মার্কেটের মধ্যে কি আবারও মোড় ঘুরতে শুরু করে দিয়েছে? এদিকে আবার গোল্ড সিলভারেও র্যালি আসছে, এদিকে আবার দেখতে পারো তুমি বিটকয়েনের মধ্যেও লাস্ট প্রায় 3-4-5 দিনের মধ্যেই প্রায় 24-25% কাছাকাছি বিটকয়েনের রিটার্ন দিয়েছে। তাহলে হঠাৎ করে এই ধরনের রিটার্ন শুরু হয়ে গেল কেন? এইরকম র্যালি কেন হয়ে গেল? কি কোনো কি সিচুয়েশন চেঞ্জ হচ্ছে? মার্কেটের মধ্যে কি ট্রেন্ড রিভার্স করছে? আবার কি আগামী দিনে বিশাল লেভেলের আমরা র্যালি, যেটা এতদিন ধরে আমরা মিউটেড র্যালি দেখতে পাচ্ছিলাম, সেটা কি দেখতে পাবো? তো চলুন এই 2 রকম প্রশ্নেরই আনসার আজকের ভিডিওতে ইন ডিটেল দেবো। তো প্রথমে আসি ফার্স্ট কোশ্চেনের আনসারে, যে আমরা যে আগের সপ্তাহের ভিডিওতে বলেছিলাম র্যালি নিয়ে, সেটা কেন হচ্ছে না বা কেন এরকম প্রবলেম হচ্ছে। তো ব্যাপার হচ্ছে, যদি আপনারা আগের সপ্তাহের ভিডিও গোটা দেখেন তাহলে এই প্রশ্ন আসতো না, কিন্তু হয়তো অনেকেই সেটা মিস করে গেছেন, তাই হয়তো কমেন্ট করছেন। দেখুন, আমি আগের সপ্তাহে কি বলেছিলাম, যে নিফটি দেখা বন্ধ করুন, নিফটির মধ্যে রেড ক্যান্ডেলও হতে পারে, নিফটি ঝিমোতে পারে, কিন্তু আলটিমেটলি কোথায় দেখবেন? আলটিমেটলি দেখবেন স্মল ক্যাপ, মিড ক্যাপ, মাইক্রো ক্যাপের দিকে। স্মল ক্যাপ, মিড ক্যাপ বা মাইক্রো ক্যাপ যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এর মধ্যে আছে ট্রিমেন্ডাস র্যালি, মার্কেট ঝিমোচ্ছে, মিড ক্যাপ প্রায় অল টাইম হাই রয়েছে, স্মল ক্যাপ প্রায় অল টাইম হাই রয়েছে, মাইক্রো ক্যাপও তার অল টাইম হাইয়ের কাছাকাছি এই মুহূর্তে রয়েছে। তাহলে সব কিছুই তার অল টাইম হাই চলছে। এদিকে নিফটি ঝিমোচ্ছে, নিফটি এখন অবধি 26,000 পার করেনি, তাহলে মার্কেটের মধ্যে কি র্যালি আসেনি? আমি কিন্তু আপনাকে এটাই বলেছিলাম যে নিফটি দেখা বন্ধ করুন। নিফটি হচ্ছে শুধুমাত্র লার্জ ক্যাপের একটা ইন্ডেক্স, লার্জ ক্যাপ বাড়লো না বাড়লো তার উপর ডিপেন্ড করে ব্রডার মার্কেট ডিসাইডেড হবে না। ব্রডার মার্কেট ডিসাইড করবে বাকি সমস্ত যেসব ইন্ডেক্স রয়েছে, মানে আপনার মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন, মাইক্রো ক্যাপ বলুন। ওভারঅল মাইক্রো ক্যাপের মধ্যে আমি নিজেই প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছি। তাহলে ব্রডার মার্কেট কিন্তু নিফটি বলে না, ব্রডার মার্কেট আপনার বাকি সমস্ত ইন্ডেক্স থেকে আপনাকে ডিসাইড করতে হয়। তো বাকি সমস্ত ইন্ডেক্স যারা দেখছেন তারা অলরেডি জানেন যে মার্কেটের মধ্যে কিন্তু বেশ ভালো লেভেলের ছোটোখাটো র্যালি চলছে, খুব বড় না এলেও ছোটোখাটো র্যালি তো চলছে। তো প্রথম প্রশ্নের আনসার হয়ে গেল। সেকেন্ড যে প্রশ্ন, যে দাদা হঠাৎ করে এরকম র্যালি কেন দেখতে পাচ্ছি নিফটি? হঠাৎ করে আমরা যদি নিফটিতে যাই তাহলে নিফটিতে দেখতে পাবো যে হঠাৎ করে এই লেভেলে এরকম গ্যাপ আপ করে 2 দিন পর গ্যাপ আপ হলো। কেন হলো হঠাৎ করে? বেশ তো নিফটি পড়ছিল, কন্টিনিউয়াসলি ফলই হচ্ছিল, তার গ্যাপ আপ কেন হয়ে গেল? দেখুন, আপনি যদি শুনে থাকবেন তাহলে দুটো নিউজে এসেছে যে ইউএস ট্রেজারি তার নিজেরই বন্ড নিজেরাই বাইব্যাক করছে। এবার আপনি বলবেন বন্ড বাইব্যাকের সাথে স্টক মার্কেট বাড়ার কী সম্পর্ক, কী এমন জিনিস? তো চলুন ব্যাপারটা একটু ডিটেলে আপনাকে বুঝতে হবে, এতটা সহজ জিনিস নয়, তো একটু ডিটেলে বুঝে নিন। দেখুন, বন্ড মানে কি? বন্ড মানে কোনো দেশ যখন লোন নেয়, মানে ধরুন আমি একটা দেশ, আমি চাইছি আপনার কাছ থেকে লোন, তাহলে আমি কি ইস্যু করব? আমি আপনার জন্য বন্ড ইস্যু করব। বলবো যে ভাই তুই আমাকে 1 লাখ টাকা দে, এবং এই 1 লাখের জন্য চল তোকে আমি প্রত্যেক বছর 4-5% ইন্টারেস্ট দিয়ে দেবো। তো এই ইন্টারেস্টের ধরুন তুই আমাকে 1 লাখ টাকা আগামী 10 বছরের জন্য দে। তাহলে এটা কি হলো? এটা হলো 10 ইয়ার বন্ড। আর আপনাকে যে ইন্টারেস্টটা আমি দিলাম সেটা হলো বন্ড ইল্ড। এবার ঘটনা হচ্ছে যে ইউএস মার্কেটে দীর্ঘদিন ধরে ইউএসরা আপনি জানেন যে ডেট ক্রাইসিসে ভুগছে। এখন প্রায় $38 ট্রিলিয়ন থেকে বাড়তে $40 ট্রিলিয়ন ডেট সিলিং তারা পার করে ফেলেছে। এবার তারা কি করছে? এই ডেটকে কন্ট্রোল করার জন্য তারা মানুষদের কাছ থেকে লোন নিচ্ছে, বিভিন্ন ব্যাংকসদের কাছ থেকে লোন নিচ্ছে, জাপানের কাছ থেকে লোন নিচ্ছে, কোরিয়ার কাছ থেকে লোন নিচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে, মানে আলটিমেটলি আফ্রিকান কান্ট্রি বলুন, ইউরোপিয়ান কান্ট্রি বলুন, সবার কাছ থেকে বন্ড ইস্যু করছে, লোন নিচ্ছে। মানে ইউএস বলছে যে ভাই আমাকে লোন দাও আগামী 10 বছর, 20 বছর, 30 বছরের জন্য। তো ইউএস করেছে 10 ইয়ার বন্ড ডিল, 20 ইয়ার বন্ড ডিল, 30 ইয়ার বন্ড তারা পাবলিশ করেছে লোকেদের মধ্যে। এবার কি এই বন্ডের ইল্ডও তারা বেশি দিচ্ছে? ইল্ড মানে কি? ইন্টারেস্টও বেশি দিচ্ছে, যাতে লোকেরা তাদের সেই বন্ডটা কেনে এবং ইউএসের কাছে লোনটা চলে আসে। এবার ইন্টারেস্ট কখন বেশি হয় বন্ডের? যখন অ্যাকচুয়ালি আপনি মরিয়া যে না আমাকে লোন দে ভাই প্লিজ, চল 1 লাখ টাকায় তোকে আমি 5% ইন্টারেস্ট দিচ্ছি, তোর হচ্ছে না তো চল 6% ইন্টারেস্ট দেবো, তাহলে তো দিবি আমাকে 1 লাখ টাকা।
তাই কি করছে, মানুষের সেই বন্ডগুলো কিনবে বলে ইউএস ভেবেছিল। কিন্তু ঘটনা হচ্ছে ইউএসের প্রতি আর কারোর ট্রাস্ট নেই। ইউএসের 10 ইয়ার বন্ড যদিও আপনি ধরেন যে যদিও একটু সেল হয়েছে, মানে যদিও লোকেরা কিনেছে, কিন্তু 20 আর 30 ইয়ার বন্ড যেটা ইউএস প্রচুর পরিমাণে ইস্যু করেছিল সেটা আর তারা সেলই করতে পারছে না, মানে সেটা তারা মানুষদের মধ্যে দিতেই পারছে না। তারা ইল্ড বাড়িয়ে ইন্টারেস্ট বাড়িয়ে প্রচুর বাড়িয়ে দিয়েছে, তাও কিন্তু লোকেরা নিচ্ছে না। মানে লোকেরা ভয় পড়ছে, ভাই তুই তো নিজেই ডেট ক্রাইসিসে ভুগছিস, কোন দিন দুম করে পড়ে যাবি, কোন দিন তোর মার্কেট ক্র্যাশ করে যাবে, ফালতু আমি তোকে 20 বছর 30 বছরের জন্য আমার টাকা তোর দেশের মধ্যে ফাঁসাবো কেন? তো ইউএসকে কেউ লোন দিচ্ছে না। তাই এবার কি করছে যে ইউএসএ যে ট্রেজারি, এবার ট্রেজারির এই মুহূর্তে কাজ কি, ট্রেজারির কাজ দুরকম। প্রথম কথা, ডেটকে কন্ট্রোল করতে হবে। এবার ডেটকে কন্ট্রোল করার জন্য লোন নিতে হবে, লোন তো কেউ দিচ্ছে না। তাহলে এবার সে কী করছে, এবার তাকে করতে হবে মানি প্রিন্টিং। এবার মানি প্রিন্টিং মানে হচ্ছে ক্যাপিটাল ইনফ্লো করতে হবে, নতুন করে মানি প্রিন্ট করে মার্কেটে লিকুইডিটি বাড়াতে হবে। এবার এটা অলরেডি ইউএস কোভিডের সময় থেকে করে আসছে এবং সেটা অলরেডি হয়ে গেছে, অনেক বেশি লিকুইডিটি রয়েছে। তাহলে নেক্সট স্টেপ কী হলো, ইউএস ট্রেজারির কাছে নিজস্ব কিছু ক্যাশ থাকে। ইউএস এবার ট্রেজারি কী করছে, নিজেরই বন্ড নিজেরাই কিনছে, মানে অ্যাকচুয়ালি নিজেরাই নিজেদেরকে লোন দিচ্ছে, মানে নিজেদেরই পকেট থেকে টাকা বার করে বলছে নে তো ভাই লোন নে, আমাকে 4% ইন্টারেস্ট দিস। এবার ঘটনা হচ্ছে কি, যে নিজেদের ট্রেজারি নিজেরাই কিনছে, নিজেদের অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট করছে, মানে এদিককার টাকা এদিকে যাচ্ছে, এদিকের টাকা এদিকে যাচ্ছে। সিম্পল হিসাব যদি আপনাকে বলি, তাহলে কি হচ্ছে যে আলটিমেটলি আপনি কি বলছেন, বন্ডের দামগুলো বাড়ছে। এবার প্রাইস বাড়লে ইন্টারেস্ট অটোমেটিক ডাউন হয়, বন্ডের দাম বাড়ার সাথে সাথে বন্ডের ইল্ড অটোমেটিকলি কমতে থাকছে। আপনি যদি এই মুহূর্তে ইউএস 10 ইয়ার বন্ড ডিল দেখেন, তাহলে দেখবেন রিসেন্টলি বেশ রেড ক্যান্ডেল বানাতে ঝিমোচ্ছে। 10 ইয়ারে এমন কিছু প্রবলেম নেই, কিন্তু 20 ইয়ার মানে যেগুলো পুরোনো বন্ড ডিল ছিল, মানে অনেক বেশি লং টাইম ফ্রেমের জন্য ছিল, সেটা দেখুন তার ইল্ড 5.30 থেকে 33 থেকে কমতে তার ইল্ড কমে গেছিল 5.168। যদিও মাঝে একটু বেড়েছে, এখন একটু ক্যান্সেলেটেড করছে। তার মানে তার টপ থেকে কতটা ইল্ড পড়ে গেছিল, মানে বন্ডের আলটিমেটলি ইন্টারেস্ট পড়ে গেছিল প্রায় 3% ডাউন হয়ে গেছিল। 30 ইয়ার যদি বন্ড ডিল দেখেন, তাহলে সেটাও কিন্তু প্রায় তার টপ থেকে মোটামুটি ডাউন হয়ে গেছিল, প্রায় ধরে চলুন 3%-এর কাছাকাছি। এবার যখন বন্ড তার অল টাইম হাই ছিল, এতদিন ধরে ইউএসএ বন্ড তার অল টাইম হাই চলছিল, প্রায় টপ লেভেলে চলছিল, অল টাইম হাই তো নয়, টপ লেভেলে চলছিল। তো এবার বন্ড মার্কেট নর্মালি সেফেস্ট অ্যাসেট ক্লাস মানা হয়, মানে কোনো দেশ আপনার কাছ থেকে লোন চাইছে, সেই দেশ তার বন্ড দিচ্ছে, মানে সোনা রূপা গয়নার থেকেও বেশি সেফ মানা হয় বন্ডকে। তাহলে কি করবে, আপনি কি রিস্ক নেবেন? কোনো দেশ কি রিস্ক নেবে? রিস্কের অ্যাসেট ক্লাসে কি টাকা রাখবে? তার টাকা অবশ্যই সেফার হ্যান্ডে রাখবে, গোল্ডে রাখবে, সিলভারে রাখবে, কিংবা বন্ডে রাখবে। আর বন্ড ছিল সেফেস্ট অপশন, তাই সবাই বন্ডে টাকা রাখছিল। এবার ঘটনা কি হলো, বন্ডে যেহেতু ইল্ড কমতে লেগেছে, মানে বন্ডে যেহেতু ইন্টারেস্ট ডাউন হতে লেগেছে, সব বন্ডের টাকা আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে, মানে শাক হতে শুরু হয়ে গেছে বন্ডের টাকা। এবার বন্ড থেকে টাকা বেরিয়ে সেটা কোথায় যাবে? নর্মালি যাবে সেটা অপেক্ষাকৃত রিস্কিয়ার ক্যাটাগরিতে। এবং এই জন্যই আপনি দেখবেন টপ লেভেলের রিস্ক কোথায় রয়েছে, টপ লেভেলের রিস্ক রয়েছে বিটকয়েনে। আর আপনি কি দেখতে পাবেন, যদি আপনি বিটকয়েন এই মুহূর্তে দেখেন, তাহলে বিটকয়েন দেখুন বিশাল বড় র্যালি, প্রায় 17 তারিখ থেকে র্যালি দিতে শুরু করেছে বিটকয়েন। আপনি যদি দেখেন বিটকয়েনে এই লেভেল থেকে মোটামুটি তার বটম থেকে টপ লাগিয়েছিল প্রায় 26%, মানে 27%-এর ধারে কাছে, ক্লোজিং দিয়েছে প্রায় ওই 22%-এর ধারে কাছে বিটকয়েন, মানে ট্রিমেন্ডাস বিটকয়েনের মধ্যে র্যালি। আবার আপনি যদি গোল্ড সিলভারও দেখেন, অনেকে বলছে গোল্ড সিলভারের প্রাইস এত বাড়ছে কেন, তো গোল্ড সিলভারও যদি দেখেন, গোল্ড সিলভারেও র্যালি। কোথা থেকে গোল্ড নেমে গেছিলো 1,40,000, সেখান থেকে বাড়তে আবারও 1,60,000 হয়ে গেছে। তো যারা এতদিন সোনা কিনতে পারেননি, তারা এবার হয়তো আরোই কিনতে পারবেন না, মানে আরও বেশি মহঙ্গা হয়ে গেছে। আর আপনার সিলভারও দেখবেন বেশ ভালো রকম বেড়েছে। তো গোল্ড সিলভারে যেতে লেগেছে, মানে অপেক্ষিত রিস্কিয়ার ক্যাটাগরিতে যেতে লেগেছে। গোল্ড সিলভারে প্রথমে গেল, বাকি আরও গেল কি, যে যাক ভাই বন্ডে তো টাকা নেই, বন্ড ডিল তো কমতেই লাগবে, আগামী দিনেও কমবে। অ্যানাউন্সমেন্টও হয়েছে বন্ড ডিল যে না ডাবল ডাউন করেছে, মানে ইউএস ট্রেজারি করেছে, যা যেভাবে বন্ড কিনতো তার ডাবল স্পিডে এখন বন্ড কিনতে লেগেছে, ডাবল স্পিডে বন্ড কিনেছে, এবং এই কারণেই ইল্ড কমতে লেগেছে এবং টাকা বেরোতে শুরু করেছে। এবার কোথায় টাকা যেতে লেগেছে? গোল্ডে যেতে লেগেছে, বিটকয়েনে যেতে লেগেছে, সিলভারে যেতে লেগেছে। ওকে, আর সেই কারণে আপনি স্টক মার্কেটের মধ্যেও যদি এখন লক্ষ্য করেন, তাহলে নিফটি লেভেলে যদি দেখেন, তাহলে দেখবেন যে নিফটিতেও এই মুহূর্তে আমরা পরপর 2 দিন গ্যাপ আপ আমরা দেখতে পেলাম, মানে বৃহস্পতিবারেও গ্যাপ আপ, শুক্রবারেও গ্যাপ আপ আমরা দেখলাম। বৃহস্পতিবারে প্রায় 0.64% গ্যাপ আপ আমরা দেখেছিলাম। তো এই তো হলো আপনার দুটো প্রশ্নের উত্তর, যে ইউএস ট্রেজারির কারণে এই মুহূর্তে স্টক মার্কেটের মধ্যে আলটিমেট ভলিউম জেনারেট হতে শুরু করেছে। তাহলে কি মার্কেট এখান থেকে মোড় ঘোরাবে? আর আমরা কি এই বিষয়গুলো এর আগে ডিসকাস করেছিলাম টেকনিক্যাল অ্যানালাইসিসে? তো চলুন একবার মার্কেটকে টেকনিক্যালি আমরা অ্যানালাইসিস করে নিই। আর যারা এখনও পর্যন্ত স্টক মার্কেটে নতুন রয়েছেন, আর যারা ইনভেস্টমেন্ট করতে চান, এই র্যালিতে পার্টিসিপেট করতে চান, সব থেকে ভালো অপরচুনিটি ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে Zerodha লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং ইন ফিউচার আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করবেন এবং আপনার প্রবলেমটা আমাদেরকে বলবেন, সলভ করিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। দেখুন Zerodha থেকে অ্যাকাউন্ট ওপেন করতে একটিও এক্সট্রা টাকা লাগে না, বরং এখানে আপনি চার্ট অ্যানালাইসিস করতে পারবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন, সব কিছুই মোটামুটি আপনি এই অ্যাপের মাধ্যমে পারবেন। এই
প্ল্যাটফর্মের মাধ্যমেই পারবেন। দেখুন আমি নিজেই জেরোদা ইউজ করি, তাই আপনাদেরকে রেকমেন্ড করি। তাই এই টাইমে হচ্ছে আলটিমেট অপরচুনিটি, এই টাইমে মার্কেট অপরচুনিটিকে কাজে লাগান। তো চলুন বেশি সময় না নিয়ে একবার আমরা মার্কেটের টেকনিক্যাল লেভেলে অ্যানালাইসিসও করে নিই। আচ্ছা দেখুন, এর আগের সপ্তাহের ভিডিওতে আমরা কি ডিসকাস করেছিলাম যে নিফটি এখানে আলটিমেটলি ব্রেকআউট দিয়েছে, বক্স প্যাটার্নে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর আমরা এক্সপেক্ট করেছিলাম যে ব্রেকআউট দেওয়ার পর এই বক্স প্যাটার্নের মধ্যে এখান থেকে কোথাও মানে আলটিমেটলি আপনি যদি ধরে চলেন এইখানে কোথাও সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, কিন্তু তা হলো না। সাপোর্টটা ব্রেক করলে আমি নিচে গেল, কিন্তু তখন আমরা ডিসকাস করেছিলাম যদি নিচেও যাই আলটিমেটলি 2-3টে সাপোর্ট রয়েছে। কেন সাপোর্টের কথা বলেছিলাম? দেখুন 200 EMA এখানে রয়েছে, যেই ব্ল্যাক কালার লাইনটা, গ্রিন কালার লাইনটা 100 EMA আর 50 EMA রয়েছে, তো মাল্টিপল সাপোর্ট রয়েছে। এবার মার্কেট কত বদমাস দেখুন, মার্কেট আপনাকে দিল ফেক ক্যান্ডেল। এখানে কি শো করলো? এখানে আপনাকে দেখালো যে না আমি সম্পূর্ণ সাপোর্ট ভেঙে দিয়েছি, নে এবার আমরা আর বাড়বো না, ভয় পেয়ে যা, প্যানিক কর। কিন্তু তারপরের দিন কি হলো কেউ জানে না, কিছু জানে না, হঠাৎ করে কি হলো রাতারাতি খবর চলে এলো, মার্কেট গ্যাপ আপ হয়ে গেল। তারপরের দিনও মার্কেট গ্যাপ আপ হয়ে গেল। তাই নিফটি লেভেলেও গ্যাপ আপ দেখতে পাচ্ছেন, সেন্সেক্স লেভেলেও যদি আপনি চেক করেন তাহলে সেন্সেক্সেও আপনি একই রকম স্টোরি দেখতে পাবেন, এখানেও গ্যাপ আপ ওপেনিং হয়েছে। তো দেখুন নিফটিকে আমরা যদি ডিপলি অ্যানালাইজ করি তার সিম্পলি একটা জিনিস আপনি দেখুন যে এই বক্সটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম যে এই বক্স থেকে ব্রেকআউট দিয়েছে। এবার মার্কেট এখানে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। নর্মালি আমরা জানি ডারভাস বক্স থিওরি অনুযায়ী বক্স প্যাটার্নের যদি একবার ব্রেকআউট হয়ে যায় এবং তারপরে সেকেন্ড টাইম যদি রিটেস্ট করে আবার উপরে যায়, মানে এখানে যেমন রিটেস্ট করে আবার উপরে যাচ্ছে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে ট্রিমেন্ডাস র্যালি আগামী দিনে আমি এক্সপেক্ট করতে পারি। এবার নিফটি লেভেলে কি র্যালি আসবে? না, আমি আগের সপ্তাহেই বলেছিলাম যে নিফটি আপনি ভুলে যান, নিফটি হয়তো ঝিমোতে উপরেই যাবে, কিন্তু র্যালি আসবে মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপের মধ্যে। আর এর সাথে সাথে আমি আরেকটা জিনিসও ডিসকাস করতে চাইবো, যদিও একটু কসাস পয়েন্ট এটা। দেখুন আগের সপ্তাহে ভিডিওতে বলেছিলাম যে আমাদের ডলার রুপিসের যে সম্পর্ক রয়েছে, এখন $1 = 95 রুপিসের মতো চলছে, 95.68 রুপিস মতো চলছে। যদি এটাকে ফল হওয়া খুব ইম্পর্টেন্ট, এই সাপোর্ট লেভেলের কাছাকাছি রুপিসকে আসা ইম্পর্টেন্ট। এবার আপনি দেখতে পারেন যদি মার্কেটের মধ্যে র্যালি আসে বা মার্কেট যদি ভালো করতে লাগে তাহলে রুপিসও অটোমেটিকলি ফলো করতে লাগবে। আর এদিকে ইউএস অয়েলের ক্ষেত্রেও যদি দেখেন তাহলে দেখবেন অয়েল মানে আপনার যেটা WTI অয়েল এখন $86 কাছে চলছে। 90 পার না করলে আমাদের হেডেকের কোনো ব্যাপার নেই, তাই 90 পার করেনি কোনো হেডেক নেব না। যদিও 86 একটু কসাস লেভেল, নজর রাখা যেতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প তো আবার হঠাৎ করে অ্যাটাক করে দেবে, কিছু বলবে। তো ঠিক আছে, এই অয়েলের দিকে একটু খেয়াল রাখুন। অয়েল আর রুপিস এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের মার্কেটের জন্য। আর আপনি যদি ব্রেন্ট ক্রুড অয়েল দেখেন সেটাও কিন্তু সেই মোটামুটি একই লেভেল 93 কাছাকাছি চলছে। ব্রেন্ট ক্রুড অয়েল মোটামুটি 90 উপরে চলে গেছিলো। ব্রেন্টের আর WTI এর ক্ষেত্রে একটু হিসাব আলাদা, ব্রেন্টের 95 অব্দি আপনি ধরতে পারেন রিস্ক জোন। আর আপনি যদি ন্যাসডাক দেখেন, ন্যাসডাক মোটামুটি একটা কনসলিডেট করছে, আলটিমেটলি AI বাবেলের কারণে জানেনি। কসপি আবার রিসেন্টলি বেড়েছে, কিন্তু কসপি আমি এক্সপেক্ট করছি এই লেভেল থেকে আবারও ফল হতে পারে, টেকনিক্যাল চার্ট যেটা বলছে, ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। আর নেক্সট হচ্ছে আপনি নিকেই যদি দেখেন, জাপান একটু ঝিমোচ্ছে, জাপান মোটামুটি রিকভারি স্টেজে থাকবে, জাপানের নিয়ে টেনশন নেই। আমার কোরিয়ান মার্কেট নিয়ে একটু বেশি টেনশন, ইন্ডিয়ান মার্কেট নিয়েও আর বিরাট টেনশন নেই। আর বিটকয়েন তো দেখলেনই আপনি, আলটিমেট র্যালি দিচ্ছে বিটকয়েন। এখানেও যদি আমরা একটা বক্স আনি বিটকয়েনের মধ্যে, তাই এই বক্সকেও সুন্দরভাবে ব্রেকআউট দিতে দেখতে পাচ্ছি। আর কি লেভেলের বিটকয়েনের র্যালি, মানে একদম রিস্কিয়ার যে অ্যাসেট ক্লাস, মানে সব থেকে বেশি রিস্ক এখানে রয়েছে, সেইখানে গিয়ে টাকা একদম দুমদাম ঢুকেছে। আর আমি কেন মার্কেটের জন্য এত বুলিশ রয়েছি, যেটা আমি প্রত্যেকবার বলেছি আপনাদেরকে সেটাই বলছি। সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি দেখেন যে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স দেখুন স্মল ক্যাপ আগের সপ্তাহে বলেছিলাম যে এই লেভেলে ঝিমাবে, এবার ঝিমিয়ে রিটেস্ট করে বাড়তে পারে। আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখুন সেম স্টোরি হচ্ছে, যেরকম বলেছিলাম উপরে গেল রিটেস্ট করলো, দেখুন আবার বাড়ছে। তাহলে কোথায় মার্কেট নেগেটিভ? আপনি নিফটি দেখলে নেগেটিভ লাগবে, কিন্তু ব্রডার মার্কেট দেখলে নেগেটিভ লাগবে না। আমরা ব্রডার মার্কেটে ইনভেস্ট করি। আর দেখুন প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, এখানে আছে তার অল টাইম হাই। আর আপনি যদি নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স দেখেন, সেটা তো অল টাইম হাইকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, দেখুন টপ লেভেলকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। আর কি সুন্দর প্যাটার্ন দেখুন, একদম পিকচার পারফেক্ট। বাড়লো, রিটেস্ট করলো, বাড়লো, রিটেস্ট করলো, বাড়লো, আবার রিটেস্ট করলো, আবার বাড়ছে। তো সুন্দর লেভেলের হাই প্যাটার্ন, প্রত্যেকটা হাই উপর দিকে দেখুন শিফট হতেই থাকছে। তো খুব ভালো প্যাটার্ন নিফটি স্মল ক্যাপ দিচ্ছে। তো তাহলে আর সন্দেহের জায়গা কোথায়? দেখুন নেগেটিভ মেন্টালিটি পরিবর্তন করা খুব মুশকিল, কিন্তু যারা মার্কেটের মধ্যে প্রচুর লস খেয়ে বসে আছে, মানে কি বলবো, প্রচুর হাহুতাশ করছেন, তারা দেখুন সেন্টিমেন্ট নেগেটিভই রাখবেন। কিন্তু যারা প্রসেস ফলো করেন, স্ট্রাকচার ফলো করেন, আজকে না হয় এই নিউজটা এসেছে US ট্রেজারির নিউজ, কিন্তু যখন এই নিউজ ছিল না তখন আমরা ডেটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু এগুলো বলেছি, সিম্পল অ্যানালাইসিস করেছিলাম, এমন কিছু তামঝাম করিনি কিন্তু সেখানেও। আর আপনি যদি নিফটি মিড ক্যাপ দেখেন, মিড ক্যাপ দেখুন তার অল টাইম হাইতেই রয়েছে এবং অল টাইম হাইয়ের কাছাকাছি এখানে ঝিমোচ্ছে। তো মিড ক্যাপ ভালো লেভেলে রয়েছে, ঝিমোচ্ছে মানে খারাপ নয়, ভালোই বলা যেতে পারে। আর নিফটি যদি আপনি মাইক্রো ক্যাপ দেখেন, মাইক্রো ক্যাপ তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। এবার আমি মাল্টিপল এখানে দাগ টেনে রেখেছি, দাগগুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি। দেখুন আমি যদি রিমুভ করে দিই তাহলে দেখবেন একদম তার টপে কিন্তু নিফটি মাইক্রো ক্যাপ চলছে। ছোট্ট গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, খুব বড় বানাচ্ছে না, দ্যাট ইজ ফাইন। মানে মার্কেট ক্যাপের মধ্যে স্টক স্পেসিফিক অ্যাকশন আছে। এবার আপনি বললেন স্টক স্পেসিফিক অ্যাকশন কী করে দেখবো? আপনি আমার সুইং ট্রেডিংয়ের ভিডিওটা দেখুন। আমি নিজে পার্সোনালি এখনও অব্দি এই স্ট্র্যাটেজি ফলো করি। আমি ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না, আপনি নিজে ট্রাই আউট করতে পারেন। এবার আপনি বলবেন যে তাহলে মার্কেট কি বলতে চাইছো?
একদম বুলিশ বলতে চাইছি, কোনো প্রবলেম নেই। আমি আবারও এই সপ্তাহে বলছি, লাস্ট 3 সপ্তাহ ধরে একই কথা বলছি, রেড ক্যান্ডেল থাকলেও আমরা মার্কেটের মধ্যে হব বুলিশ। যেদিন রেড সেদিন তাকে ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে দেখবো, কারণ মার্কেটের স্ট্রাকচার একদম পরিবর্তন হয়ে গেছে। মার্কেট কোনো একদিন প্যানিক দেখাতে পারে এই সপ্তাহের মধ্যে, কিন্তু তাও আমরা মার্কেটের মধ্যে থাকবো সম্পূর্ণরূপে একদম বুলিশ। এবার যদি বুলিশই থাকি, কোন কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে, আজকে সব সেক্টর নিয়ে ডিসকাস করবো না। যেসব সেক্টর নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে ভালো অপরচুনিটি পাওয়া যাচ্ছে বা ভালো চার্ট রয়েছে, সেইগুলো একবার ডিসকাস করি চলুন আপনাদের সাথে। সিম্পল, তো চলুন চার্ট নিয়ে যদি সেক্টর নিয়ে ডিসকাস করি, সেটা হচ্ছে দেখুন নিফটি অটো তো জানেনই আমার ফেভারিট সেক্টরের মধ্যে পড়ে। তো অটো খুব সুন্দর রিট্রেসমেন্ট লেভেলে আছে, এখানে ঝিমাচ্ছে। দেখুন একটা মজার জিনিস, দেখুন যখনই বাড়ছে বড় বড় ক্যান্ডেলে বাড়ছে, বড় বড় গ্রিন ক্যান্ডেল, দেখুন এখানে বড় বড় গ্রিন ক্যান্ডেল, কিন্তু এটা যেটা বেড়েছে সেটা এখন অবধি ফল হচ্ছেই না। মানে 1 2 3 4 5 6 7 8 9 10খানা ক্যান্ডেল হয়ে গেল, কিন্তু এই যেই টপ লেভেল, মানে এটাকে এই যে বটম, এটাকে ভাঙতেই পারলো না। তার মানে কি লেভেলের এর মধ্যে স্ট্রেংথ রয়েছে আপনি সেটা খেয়াল করুন। নেক্সট হচ্ছে নিফটি আইটিতে আমরা এক্স্যাক্টলি যেরকম আলোচনা করেছিলাম। দেখুন নিফটি আইটিতে আমি উইকলি চার্ট আগের বার ভিডিওতে বলেছিলাম, উইকলি চার্ট অ্যানালাইজ করে বলেছিলাম এখানে সাপোর্ট নিয়ে উপরে যাবে এবং এখানে একটা রেজিস্ট্যান্স পেতে পারে, কারণ এখানে 50 EMA রয়েছে উইকলি বেসিসে, আর ডেইলি বেসিসে এখানে 200 EMA রয়েছে। এক্স্যাক্টলি দেখুন সেম লেভেল থেকে সাপোর্ট নিল। এবার একটা মজার জিনিস দেখুন, খুব সুন্দরভাবে দেখলে এই জায়গাটায় আপনি হেড অ্যান্ড শোল্ডারের মতো একটা প্যাটার্ন লক্ষ্য করবেন। ব্যাপারটা হচ্ছে এই লেভেলে কিন্তু বাড়তে হবে, যদি বাড়ে তাহলে কি হবে, এই 50 EMA এই যে 200 EMA এটাকে ক্রস করে উপরে যাবে এবং গোল্ডেন ক্রসওভার তৈরি হবে। গোল্ডেন ক্রসওভার মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাই নিফটি আইটিতে আমি এই মুহূর্তে কিন্তু আগামী দিনের জন্য বুলিশ কিন্তু রয়েছে। আর নেক্সট হচ্ছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স, যেটা আমার অল টাইম ফেভারিট, মাল্টিপল ব্রেকআউট, আবার দেখুন তার অল টাইম হাইকে ব্রেক করে দিয়েছে। মানে ডিফেন্স থেকে আমি এই লেভেল থেকে ডিসকাস করছি, তো অল টাইম হাইকে আবার ব্রেক করেছে এবং রিটেস্ট করে গ্রিন ক্যান্ডেলও বানাচ্ছে। দ্যাট ইজ ভেরি ফাইন। সুইং ট্রেডিংয়ের ভিডিও দেখার সব থেকে আলটিমেট টাইম আর এই মুহূর্তে ইনভেস্টমেন্টের টাইম। আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টে জেরোধার লিঙ্ক চেক আউট করতে একদম ভুলবেন না। আলটিমেট অপরচুনিটি কিন্তু এই মুহূর্তে, তাই অবশ্যই লিঙ্ক চেক করুন এবং ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন। আর যাদের আজকের ভিডিও ভালো লাগছে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একটা ভিডিও অনেক পরিশ্রম করে বানানো হয়, অনেক রিসার্চ করতে হয়, তাই প্লিজ একটু অ্যাপ্রিসিয়েট করবেন, এটাও খুব ভালো লাগবে আমার জন্য। আর নেক্সট হচ্ছে যদি আমরা দেখি নিফটি কনজিউমার ডিউরেবলস দেখুন বেশ ভালো লেভেলে রয়েছে। দেখুন কি সুন্দর, আমি আগে চার্ট ড্র করে রেখেছিলাম। দেখুন হায়ার হাই প্যাটার্ন বানাতে যাচ্ছে, তো এখানে নজর রাখবেন। যদি এখানে একটা রিজেকশন রয়েছে তো আলটিমেটলি খারাপ নয়, এখানে দেখতে পারেন কনসলিডেট করছে, দ্যাট ইজ ফাইন। আফটার মার্কেটে কনসলিডেট করতে পারলে ফাইন। নিফটি হেলথ কেয়ারে কিন্তু আমি আগের সপ্তাহে বলেছিলাম যে হেলথ কেয়ার ইগনোর করবেন, তার আগের সপ্তাহে বলেছিলাম ইগনোর করবেন। আমি নেক্সট উইকের জন্য মোটামুটি অ্যাভয়েডই করতে বলছি। হেলথ কেয়ারের দিকে বিশেষ নজর এখন দেওয়ার দরকার নেই, বা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি বিশেষভাবে আমি দেখতে পাচ্ছি না। ফার্মার হেলথ কেয়ারে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট একদমই নয়, ঝিমাতে পারে। তবে এই সপ্তাহে বলছি হেলথ কেয়ারের মধ্যে স্ট্রাকচার আবার চেঞ্জ হচ্ছে। এই সপ্তাহে এবার নজর দেওয়ার টাইম চলে এসেছে। 2 সপ্তাহ অ্যাভয়েড করতে বলেছিলাম, দেখুন কি হাল, 2 সপ্তাহ কন্টিনিউয়াসলি ফল করেছে বা ঝিমিয়েছে কন্টিনিউয়াসলি, এরকমই আমরা দেখতে পাচ্ছি। এখন কি দেখতে পাচ্ছেন, এখন দেখুন এই লেভেলে থামছে, রিজেকশন নিচ্ছে এবং এই সাপোর্ট লেভেলে কাছাকাছি রয়েছে। 50 EMA সাপোর্ট রয়েছে এবং একটা ভালো সাপোর্ট লেভেলে এখানে যদি আমরা ড্র করি তাহলে এখানে একটা প্রপার, আমরা চলুন ড্র করি একবার। তো এখানে ধরুন ড্র করলাম, দেখলাম এই সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে, দ্যাট ইজ ভেরি ফাইন। এই সময় নজর দেওয়ার টাইম। নিফটি ফার্মা একই জিনিস, ফার্মার প্যাটার্নও মোটামুটি একই রকম, অল টাইম হাইকে ব্রেক করে এখানে সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে। আবারও ড্র করতে পারছি না, সিস্টেমে গন্ডগোল হয়ে যাচ্ছে, দেখতে হবে। তো ঠিক আছে, এখানেও রয়েছে। নেক্সট হচ্ছে আপনি দেখবেন নিফটি কনজামশন তার দেখুন এই যে একটা প্যাটার্নকে ব্রেক করে উপরে যাচ্ছে। আমরা ভেবেছিলাম এখান থেকে চলে যাবে, তো যায়নি, এখানে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেলের অপেক্ষা আমরা করবো নিফটি কনজামশনের মধ্যে, এটাও নজর দেওয়া যেতে পারে। আর নেক্সট হচ্ছে নিফটি রিয়েলিটি সেক্টর। দেখুন রিয়েলিটি সেক্টর টপ থেকে অনেকটাই পড়ে আছে, খারাপ তো লাগছেই, কিন্তু একটা মজার জিনিস দেখুন, একটা কনসলিডেশন প্যাটার্ন। এখানে দেখুন আপনি সিম্পলি একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ ভেরি ফাইন, এখানেও তাকাবেন। আর নেক্সট হচ্ছে নিফটি ট্রান্সপোর্টেশন আর লজিস্টিক্স। আমি বলেছিলাম ট্রান্সপোর্টেশন আর লজিস্টিক্স যদি আলটিমেটলি এইভাবে, আমি যদি উইকলি চার্ট একটু ওপেন করে নিই ক্লিয়ার লাগবে দেখতে। দেখুন আপনি যদি দেখেন যে এইভাবে যদি আপনার প্যাটার্ন ব্রেক করে তাহলে সুন্দর হবে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে থামছে, থেমে আবার রিট্রেস করে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো অবশ্যই নিফটি ট্রান্সপোর্টেশন আর লজিস্টিক্সেও নজর কিন্তু আপনি দিতে পারেন। তো ওভারঅল সেক্টর নিয়ে আমি আমার ভিউ রাখলাম যে এই যে সেক্টরে আমি ওভারঅল বুলিশ রয়েছি। দেখুন আমি আমার স্টাডি শেয়ার করছি, ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু একদমই দিচ্ছি না। নিজে একটু রিসার্চ করে নেবেন, সবটাই রিসার্চ বেস করার জন্য, যাতে আপনিও শেখেন। আর অবশ্যই সুইং ট্রেডিংয়ের ভিডিওটা দেখে নেবেন। আর আমি একটা মোমেন্টাম ট্রেডিং নিয়েও ভিডিও বানিয়েছি, মোমেন্টাম শেয়ারে কী করে ইনভেস্ট করতে হয়, এই সময় কিন্তু সেটা টাইম, তাই অবশ্যই সেই ভিডিওটাও দেখতে ভুলবেন না। আমি ডেসক্রিপশনের লিঙ্কও দিয়ে দেবো। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।